তো ফাইনালি ওজি সিনেমাটা কিন্তু আমি দেখে উঠলাম, দে কল হিম ওজি। এই সিনেমাটা কিন্তু ওটিটিতে চলে এসেছে এবং এই সিনেমাটা দেখার জন্য আমার মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। বিশেষ করে এই ট্রেলারটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু একটা সংশয়বোধও ছিল মনের মধ্যে, কারণ পরিচালক হচ্ছে সুজিত। এর আগে সে সাহোর মতন কাজ করে যাবো। সাহো কাজটা আমার খুব একটা যে ভালো লেগেছে সেটা আমি বলতে পারবো না। সাহো আমার খুব মানে খুবই বাজে একটা সিনেমা লেগেছিল। এবার সেই টাইমে হাইপে হাইপে এই সিনেমাটা চলে গেছিলো, কারণ সেই টাইমে তার আগে ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার সিনেমা দিচ্ছিল প্রভাস, এবং বাহুবলীর মতন কাজ করে সে একটা রেকগনাইজ পেয়ে গেছিলো ন্যাশনাল লেভেলে, যার জন্য এই সিনেমাটা, ওই সিনেমাটা কিন্তু তখন ওয়ার্ক করে গেছিলো। বাট এই সিনেমাটা দেখার জন্য কিন্তু একটা এক্সাইটমেন্ট যেরকম কাজও করছিল মনের মধ্যে, একটা সংশয়বোধ কাজ করছিল। বাট এই সিনেমাটা দেখে আমি একটাই কথা বলবো, আমি থরলি এনজয় করেছি। 1 ঘন্টা, এই সরি 2 ঘন্টা 31 মিনিটের সিনেমা, এবং থরলি কিন্তু আমি এই সিনেমাটা এনজয় করেছি। হ্যাঁ, অনেক লুফলস আছে, লুফলস থাকা সত্ত্বেও কিন্তু আমি এই সিনেমাটা থরলি কিন্তু এনজয় করেছি। কারণ আমি যেই টাইপের সিনেমা অ্যাকচুয়ালি মানে অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করি, সেই কাইন্ড অফ সিনেমা হচ্ছে ওজি, মানে দে কল হিম ওজি। কারণ দেখুন ওজি, মানে কি বলবো, ওজির যে স্টাইলাইজেশনটা অ্যাকশনের, সেটা কিন্তু কি বলবো, একটা ইন্ডিয়ান ফ্লেভারও আছে যেটা মাসি টাচ, সেটাও আছে, প্লাস একটা মানে স্লিক একটা ব্যাপার, যেটা হলিউডিশ একটা স্লিক অ্যাকশন থাকবে, সেই জিনিসটাও কিন্তু মেনটেন কিন্তু করেছে। আমার বলিউডের ম্যাক্সিমাম সিনেমার কাজ কেন ভালো লাগে না, মানে অ্যাকশন সিনেমার, কারণ সিদ্ধার্থ আনন্দের কাজ ফাজ দেখবেন, আমার তো সিদ্ধার্থ আনন্দ পরিচালক হিসেবে আমার খুব একটা ভালো লাগে না। তার সিনেমাতে যেহেতু ইমোশনটা ওয়ার্ক করে যায় বলে, তার জন্য ওই সিনেমাটা সবাই ভালো বলে। বাট আমি বলবো ফাইটার আমার ভালো লেগেছে। বাট কিন্তু কি বলুন তো, মানে ওর সিনেমাতে, মানে সিদ্ধার্থ আনন্দের সিনেমাতে পুরোপুরি একটা হলিউডিশকরণ, একটা স্লিক অ্যাকশন রাখবো, সেই জিনিসটা রাখে। বাট আমি যেই টাইপের দেখতে পছন্দ করি, যে স্লিক অ্যাকশনও থাকবে, তার সাথে একটা মাসি ফ্লেভারও থাকবে, সেই জিনিসটা কিন্তু সাহো আমাকে প্রোভাইড করতে পেরেছে, এবং সেই জিনিসের জন্যই কিন্তু আমি পুরো সিনেমাটা থরলি এনজয় করেছি। এখানটা থামানের কম্পোজ করা প্রত্যেকটা গান, ব্যাকগ্রাউন্ড স্কোর সব থেকে বেশি ভালো লেগেছে আমার। এখানটা ফায়ারস্টর্ম এবং হাংরি চিতা, এই দুটো গান আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এবং এই দুটো গানকে বিভিন্ন টাইমে এই গানটা ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে মানে ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে কাজ করেছে। তারপর হচ্ছে ওই ওমি, যে ক্যারেক্টারটা প্লে করছে ইমরান হাশমিন, তো ওমির যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়েছে সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু বেশ বেশ ভালো। মানে যখন স্কান্দার মতো সিনেমা আসে, তখন বোয়াবাতি সিনুর সাথে যখন কাজ করে থামান, বলে যে মানে থামানকে বলে যে একটা রুটেড এরকম মিউজিক হবে, রুটেড গানগুলোও রুটেড হবে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও রুটেড হবে, সেরকম টাইপের কম্পোজ করে দাও। এবার তখন থামান কি করে, যে আমার কাছে যতগুলো স্ক্র্যাপ মাল আছে, যেগুলো কাউকে আমি গছাতে পারবো না, সেই স্ক্র্যাপ মালগুলো অ্যাকচুয়ালি বোয়াপাতি সিনুকে স্কান্দাতে প্রোভাইড করে দিয়েছিল, যার জন্য স্কান্দার মানে ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু প্রচণ্ড লাউড এবং প্রচণ্ডভাবে কিন্তু ট্রোলড কিন্তু হয়েছিল থামানের ওই ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো। কারণ এটাই হচ্ছে মেন কারণ, যে একটা ভালো সিনেমা ভালো স্টারের সাথে যখন একটা ভালো মিউজিক ডিরেক্টর মানে মানে একসাথে জোরে, তখন কিন্তু সেই মানে মিউজিক ডিরেক্টর কিন্তু চায় যে নিজের 100%টা সেটা দিয়ে দিই। সেটা আমরা আলু অর্জুনের আলা ভাইকুন্ডা পুনামুলোর প্রত্যেকটা গান চার্টবাস্টার, বা এই সিনেমার প্রত্যেকটা, বা বেবি জনের প্রত্যেকটা গান বা ব্যাকগ্রাউন্ড স্কোর, ওগুলো প্রত্যেকটা খুব সুন্দর ছিল। তাই থামারের কিন্তু কম্পোজ করা বিজিএম এবং মিউজিক বোথ আর মানে মানে ফ্যান্টাস্টিক, আমার দুর্দান্ত লেগেছে। এবং তার সাথে সাথে আমি বলবো যে এখানটায় পাভান কালিয়ানকে অনেক দিন পর কিন্তু দেখে ভালো লাগলো, যে এরকম অবতারে পাভান কালিয়ানকে দেখতে পেয়েছি। কারণ পাভান কালিয়ানকে বিশেষ করে যতগুলো সিনেমাতে দেখি, মনে হয় কি তার অ্যাক্টিং করার খুব একটা যে ইচ্ছা আছে সেরকম একটা দেখতে পাই না। কারণ সে এখন পলিটিক্যাল ক্যারিয়ার চালাচ্ছে, তার মধ্যে সে এখন আন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম। এবার তার একটা নিজস্ব দায়ভার আছে, যার ফলে সে ফাঁকে ফাঁকে যখন সিনেমা করে, সেই সিনেমাগুলো আপ টু দ্য মার্ক বলে মনে হয় না। বাট এই সিনেমাতে কিন্তু তাকে কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। তার ক্যারেক্টারটা প্রচণ্ড চুপচাপ, মানে হাতে গোনা কয়েকটা হয়তো ডায়লগ বলেছে এখানে পাওয়ান কালিয়ার, এবং প্রচণ্ড রিজার্ভ একটা ক্যারেক্টার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্যারেক্টারটা কিন্তু খুব দুর্দান্ত আমার লেগেছে। এবং এখানটায় সিয়া রেড্ডিরও আছে, শ্রিয়া রেড্ডিরও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যাকে আপনারা ওই সিনেমাতে দেখেছেন, ওই সালারে দেখেছেন, সালারে ভিলেন চরিত্রে অভিনয় করেছিল। রাজা মান্নার মানে প্রীতিয়া সুকুমারের সৎ বোন যে ছিল, তার চরিত্রে অভিনয় করেছিল অ্যাকচুয়ালিতে। এবার শ্রিয়া রেড্ডিরও কিন্তু কাজ বেশ ভালো লেগেছে, এবং প্রত্যেকটা সাপোর্টিং কাস্ট কিন্তু বেশ ভালো। কিন্তু এখানটায় দেখুন অনেক সমস্যাও আছে সিনেমার মধ্যে। অ্যাকশনগুলো আগে কথা বলে নিই, অ্যাকশন ডিপার্টমেন্ট কিন্তু
সুপারবলি ডান যেইভাবে ব্লাড পাথটাকে সিনেমা থ্রু আউট সিনেমা জুড়ে দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে, এবং যেখানে জাপানের অ্যাঙ্গেলটা রাখা হয়েছে সেটা স্বল্প বিস্তর রাখা হয়েছে, কারণ সেকেন্ড পার্ট এটা যখন আসবে সেটার সেকেন্ড পার্টে জাপানের অ্যাঙ্গেলটাকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করা হবে। বাট এখানটায় কিন্তু জাপানের যেইটুকুনি অ্যাঙ্গেল এবং এ কোথার থেকে এসছে, এর অরিজিন কি, সেইগুলো কিন্তু হিন্ট ছাড়তে ছাড়তে গেছে, এবং প্রত্যেকটা সিনে কিন্তু হিরো বিল্ড আপ কিন্তু খুব দুর্দান্তভাবে হয়েছে। বিশেষ করে একটা সিন আমি বলবো, দুটো সিন আমি বলবো যে প্রশান্ত নীলের থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছে অ্যাকচুয়ালি এখানটায় সুজিত। সেই সিনটা হচ্ছে একটা দেখবেন সালারে একদম ইন্টারভেল ব্লকে যখন দুই হাতে দুটো তলোয়ার হাতে নিয়ে উঠবে একটা গাড়ির উপর প্রভাস, এবং পিছন দিকে আগুন জ্বলছে, ওই জায়গার যে সিনটা এখানটা সেম একটা সিন কিন্তু রিক্রিয়েট করেছে। এখানটায় যেরকম একটা কাটানা নিয়ে উঠবে গাড়ির উপর আমাদের পবন কালিয়ান এবং গাড়িটা জ্বলবে, ওই সিনটা পুরো সালারের সিন থেকে কিন্তু ইন্সপিরেশন নিয়ে কিন্তু করা হয়েছে। এবং আরেকটা সিন যেরকম দেখবেন প্রশান্ত নীলের সিনেমাতে হিরো বিল্ড আপ কীভাবে হয়, 3-4 জনের মুখ থেকে ডায়লগ চলছে, এবং 3-4 জন 3-4 জায়গায় আছে, এবং তাদের মাধ্যমে কিন্তু সেই মানে কাট 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 করে প্রত্যেকটা সিনকে এক একটা কাটে জুড়ে এমনভাবেই হিরো বিল্ড আপ দেওয়া হয়, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব দুর্দান্ত লাগে। সেই জিনিসটা কিন্তু এখানটাও করা হয়েছে, সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে, এবং যেইভাবে ব্লাড পাথটাকে দেখানো হয়েছে, অ্যাকশনগুলো সুপারবলি ডান, যেভাবে জাপানিজ কাটানা নিয়ে সবাইকে মারছে, মানে প্রচণ্ড স্টাইলাইজড ওই জায়গাগুলো, ওগুলো দেখে মজা লাগবে, অ্যাট দ্য সেম টাইম সিনেমাটা কিন্তু মাসিও, সেটা কিন্তু দেখতে খুব ভালো লেগেছে। মানে ইন্ডিয়ান ফ্লেভার তার সাথে সাথে একটা হলিউডিশ একটা স্লিক ব্যাপার কিন্তু সিনেমাটার মধ্যে আনা হয়েছে, সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং তার সাথে সাথে মানে যে যে প্রত্যেকের যে অভিনয় সেটাও কিন্তু বেশ ভালো, এবং লুক অ্যান্ড ফিল যথেষ্ট পয়সা কিন্তু খরচা করা হয়েছে, এইটা দেখে বোঝা যাচ্ছে গ্রাফিক্সের কাজ বেশ ভালো, ভিএফএক্সের কাজ বেশ ভালো, এবং যেভাবে ওয়ার্ল্ডটাকে সেট আপ করা হয়েছে, যেভাবে এরাটাকে রিক্রিয়েশন করা হয়েছে, কারণ বিভিন্ন টাইম লাইনে কিন্তু গল্পটাকে জাম্প করানো হয়, এবং বিভিন্ন টাইম লাইন অনুযায়ী কিন্তু সেইভাবেই কিন্তু কালার টোন, তারপর হচ্ছে সেট ডিজাইন, সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। অনেক জায়গায় কিন্তু রিয়েল লোকেশানে কিন্তু শ্যুট করা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। এবং বিশেষ করে আমার প্রভান কালিয়ানের ওই এন্ট্রি সিকোয়েন্সটা খুব দুর্দান্ত লেগেছে, এবং লাস্টে যখন এই ক্লাইম্যাক্স বলছি কেন, এই ইন্টারভেলের সিন আসবে, ইন্টারভেলের অ্যাকশনটা কিন্তু বেশ কিন্তু দেখতে ভালো লাগে। তাই এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, দেখুন এই যে হিরো কে এত বেশি বড় দেখিয়ে দেওয়া হয়েছে, এত বিগার দেখিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ভিলেন কোথাও না কোথাও কি খাটো পড়ে গেছে। এবং সাউথের সিনেমাতে এটাই হয় যে হিরো বেশি পাওয়ারফুল দেখানো হয়, ভিলেনকে কম পাওয়ারফুল দেখানো হয়, যার ফলে কি হচ্ছে হিরো এক চুটকিতে ভিলেনকে মেরে দিচ্ছে, কোনো হিরোর জন্য থ্রেট আসছে না। নানির সিনেমাতে আমার কেন ভালো লাগে, নানির সিনেমাতে সমান সমান দুইজনের প্রাধান্য পায়, হিরোও যেরকম প্রাধান্য পাবে ভিলেনও সেই জন্য বেশি, মানে ওরকম না হলেও ওর থেকেও বেশি ভিলেনকে প্রাধান্য দেওয়া হয়, যার ফলে কি হয় লাস্টে যখন ক্লাইম্যাক্সটা হয়, নানি সিনেমাটা দেখতে আরও বেশি ভালো লাগে, আরও বেশি মজাদার লাগে। এবার যার ফলে কি হচ্ছে এখানটা অমির ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা প্লে করছে ইমরান হাশমি নিজের জায়গা থেকে বলবো একটা ঠিকঠাক পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ক্যারেক্টারটাকে ওয়েল রিটেন লেখা নয়। এবার এবং তাকে সেভাবে প্রেজেন্টও কিন্তু করতে পারেনি। এবার কি হয়েছে, অমির ক্যারেক্টারটা পুরোপুরি খাটো হয়ে যাচ্ছে এই আমাদের পাবন কালিয়ানের সামনে। তো এই জিনিসটা কিন্তু খারাপ লেগেছে যে ইমরান হাশমিনের মতন একজন অ্যাক্টরকে নিয়েছো, তাকে ইউটিলাইজ করো ঠিকঠাক করে। তো এই জিনিসটা কিন্তু করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইমোশনাল অ্যাঙ্কারগুলো কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই ইমোশনাল অ্যাঙ্কারগুলো কিন্তু সেইভাবে কিন্তু ওয়ার্ক কিন্তু করেনি। এবার এখানটায় প্রিয়াঙ্কা আরুল মোহনের একটা ইমোশনাল আর্ক আছে, তারপর হচ্ছে নিজের বাবা ছেলের মতন একটা সম্পর্ক দেখানো হয়েছে প্রকাশ রাজ এবং পবন কালিয়ানের মধ্যে, সেটাও ঠিকঠাক করে এক্সপ্লোর করা হয়নি। তো এরকম বিভিন্ন, বা অর্জুন দাসকে তো আমার খুব পছন্দের অভিনেতা অর্জুন দাস, তাকেও প্রচণ্ড পরিমাণে মিসইউজ করা হয়েছে। এবার এবার তার ক্যারেক্টারটাও সেইভাবে জায়গা পায়নি সিনেমার মধ্যে। এবার তারও একটা ইমোশনাল অ্যাঙ্কার সিনেমার মধ্যে রাখা হয়েছে, বাট এগুলো এমনভাবেই আসে, সেগুলো ওয়ার্ক কিন্তু করে না। এবং বলবো ফার্স্ট হাফটা বেশ এঙ্গেজিং, সেকেন্ড হাফে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু ল্যাক কিন্তু করে সিনেমাটা। তা আমি ওভারঅলে বলবো সিনেমাটা কিন্তু আমি থরোলি এনজয় করেছি, বিশেষ করে এই অ্যাকশন পার্ট, বিজিএম পার্ট এবং লুক অ্যান্ড ফিলের জন্য, এবং পবন কালিয়ানের স্ক্রিন প্রেজেন্সের জন্য কিন্তু আমার সিনেমাটা বেশ একটা এন্টারটেইনিং ওয়াচ বলে মনে হয়েছে। তা আপনারা যারা দেখেছেন এই সিনেমাটা তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের অ্যাকচুয়ালিতে সিনেমাটা কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।